আসসালামু আলাইকুম। আমি জিয়ান রহমান, বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ২১ ব্যাচ। আচ্ছা, আজকে আমি ঘর্ষণ নিয়ে কিছু আলোচনা করব। তো শুরু করা যাক। শুরুতেই দেখো, আমি ঘর্ষণ নিয়ে একটা সংজ্ঞা লিখে রাখছি। সংজ্ঞায় বলা আছে, পরস্পর সংস্পর্শে থাকা দুটি তলের একটি অপরটির উপর দিয়ে চলতে চেষ্টা করলে এদের আপেক্ষিক গতিকে বা বাধাদানকারী বল হলো ঘর্ষণ। ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে ক্রিয়া করে। আচ্ছা, এটা মানে বই থেকে আমি সরাসরি তুলছি। সংজ্ঞা দেখে হয়তোবা সবাই বুঝছো, ঘর্ষণ সহজ জিনিস, এত কঠিন কিছুই না। ধরো, আচ্ছা আমি সাইডে লিখি। মিনিট। ধরো এটা একটা তল। তলটা হচ্ছে অমসৃণ। হ্যাঁ, মানে রাফ সারফেস। এটার উপর একটা ব্লক রাখা আছে। এখন তুমি যদি ব্লককে এদিকে একটা বল দাও, বল দিলেই যে ব্লকটা গতিশীল হবে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। ধরো, এটারে তুমি 10 নিউটন বল দিলা, কিন্তু গতিশীল হইতে লাগে 15 নিউটন। মানে 15 নিউটন বল যদি তুমি এদিকে দাও তাইলে ব্লকটা গতিশীল হবে, কিন্তু তুমি দিলা 10 নিউটন, তাইলে কিন্তু ব্লকটা সামনে আগাবে না। কারণ কি, একটা ঘর্ষণ বল বিপরীতে ক্রিয়া করবে। এখানে 10 নিউটন বল ঘর্ষণ বল হিসেবে ক্রিয়া করে। এখন এটা যে এই যে বিপরীত দিকে একটা বল ক্রিয়া করতেছে, এটাই হচ্ছে তোমার ঘর্ষণ বল। এটা খুবই সহজ একটা জিনিস। আচ্ছা, পরে আমরা ঘর্ষণের প্রকারভেদ দেখবো। তবে এটা একটু মুছে নিই। আচ্ছা দেখো, আমি পরে লিখে রাখছি যে ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে ক্রিয়া করে। ধরো, এই যে এইটা একটা বল। হ্যাঁ, এই বল ব্লকের এই দিকে ক্রিয়া করতেছে, তাহলে ঘর্ষণটা কিন্তু বিপরীতে ক্রিয়া করবে। বল যদি এইদিকে থাকে, ঘর্ষণ সবসময় বিপরীতে ক্রিয়া করবে। যেমন এইটার ক্ষেত্রে বল ক্রিয়া করতেছে এদিকে, তার মানে ঘর্ষণ যাবে এদিকে। মানে সবসময় সব ক্ষেত্রে বিপরীত দিকে ক্রিয়া করে। ধরো যদি এরকম একটা ইয়ে থাকতো, ঢালু তল থাকতো, এদিকে একটা ব্লক আছে, যদি বল এদিকে ক্রিয়া করে তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করবে এদিকে, মানে বিপরীত দিকে আর কি। সহজ হিসাব। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে সেম। এটার ক্ষেত্রে বলটা আমি উল্টায় দিছি। ধরো বল এদিকে ক্রিয়া করতেছে, তার মানে ঘর্ষণ ক্রিয়া করবে এইদিকে। সহজ হিসাব, মানে সবসময় বলের বিপরীতে ঘর্ষণ ক্রিয়া করে। এখন ঘর্ষণ বল হচ্ছে তোমার 4 প্রকার। দেখো, 4টা প্রকার আমি লিখে রাখছি। মিনিট, ইরেজার দিয়ে একটু মুছে নেই। হ্যাঁ, ঘর্ষণ বল হচ্ছে 4 প্রকার। কি কি? স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। লাস্টের যে 2টা প্রকার, আবর্ত ঘর্ষণ আর প্রবাহী ঘর্ষণ, এই দুইটার কোনো ম্যাথও নাই আমাদের বইয়ে, এই 2টা ঘর্ষণ লাগবেও না। প্রথম 2টা নিয়ে আমাদের আলোচনা আছে, মানে স্থিতি ঘর্ষণ আর গতীয় ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ আর প্রবাহী ঘর্ষণ, এই দুইটা অন্ততপক্ষে নিউটনীয় বলবিদ্যায়, মানে এই অধ্যায়টাতে লাগবে না। এই 2টা তুমি ইগনোর করতে পারো। স্থিতি ঘর্ষণ আর গতীয় ঘর্ষণ, এই 2টা পড়লেই চলবে। আচ্ছা, এখন আমরা স্থিতি ঘর্ষণ সম্পর্কে বলি। ধরো স্থিতি ঘর্ষণ, এই যে আগে যে উদাহরণটা দিলাম ওটা কিন্তু স্থিতি ঘর্ষণের উদাহরণ। ধরো এদিকে একটা ব্লক আছে। হ্যাঁ, একটা সারফেসের উপরে ব্লকটাকে গতিশীল করতে লাগে তোমার 15 নিউটন বল, কিন্তু তুমি দিলা 10 নিউটন। তাহলে কিন্তু ব্লকটা গতিশীল হবে না, কারণ লাগবে 15 নিউটন, তুমি দিলা 10 নিউটন, তাহলে ব্লক তো গতিশীল হবে না। এখন ব্লক কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে। তুমি বল দিতেছো 10 নিউটন, এই 10 নিউটন বল যাইতেছে কোথায়? তুমি তো একটা বল প্রয়োগ করতেছো। এটাই ঘর্ষণ বল হিসেবে বিপরীত দিকে ক্রিয়া করে। মানে এখানে 10 নিউটন বল ঘর্ষণ বল হিসেবে ক্রিয়া করে, কিন্তু বস্তু কিন্তু চলতেছে না। বস্তু যেহেতু চলতেছে না, তাই এটা স্থিতি ঘর্ষণ। এখন আরেকটা উদাহরণ দেই। ধরো এখানে একটা ব্লক আছে। এইবারে মানে গতিশীল করতে লাগে 15 নিউটন, তুমি দিলা 20 নিউটন বল এদিকে। 20 নিউটন বল দিলা, এইবার কিন্তু ব্লকটা গতিশীল হবে। কারণ কি? কারণ 15 নিউটন লাগতো, তুমি 20 নিউটন দিলা। তার মানে, মানে বেশি যেহেতু বল দিতেছো, তার মানে ব্লকটা গতিশীল হবে। এখন এখানে ধরো 15 নিউটন ঘর্ষণ বল হিসেবে ব্যয় হয়ে যায়, নিট বল কাজ করে 5 নিউটন। এই 5 নিউটন বলের ফলে একটা ত্বরণ সৃষ্টি হবে, মানে ব্লকটা গতিশীল অবস্থায় থাকবে। এখানেও কিন্তু একটা ঘর্ষণ কাজ করে, কিন্তু ব্লকটা যেহেতু গতিশীল অবস্থায় থাকে, তাই এটা গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণে মানে বস্তু স্থিতিশীল থাকবে, আর গতীয় ঘর্ষণে ব্লক বা যেই বস্তুর উপর বল ক্রিয়া করে সেটা গতিশীল অবস্থায় থাকবে। এখন আসি আবর্ত আর প্রবাহী ঘর্ষণ, এই দুইটা নিয়ে আলোচনা না করলে হবে। আবর্ত ঘর্ষণ মানে ইজিলি বুঝতে পারো, মানে কোনো কিছু যদি রোল করে, এক্ষেত্রে আবর্ত ঘর্ষণ কাজ করে। আর প্রবাহী ঘর্ষণ কি? যেমন বাতাসের বাধা প্রবাহী ঘর্ষণ হইতে পারে। আরো মানে উদাহরণ দেওয়া যায়, কিন্তু ওই 2টা লাগবে না। এখন আমরা স্থিতি ঘর্ষণ আর গতীয় ঘর্ষণ নিয়ে আলোচনা করব। স্থিতীয় ঘর্ষণ কিন্তু একটা সেলফ অ্যাডজাস্টিং ঘর্ষণ। মানে ধরো, ধরো এটা মুছে দেই।
আচ্ছা, এখন আমরা স্থিতি ঘর্ষণ যেটা বলতেছিলাম, সেলফ এডজাস্টিং একটা ঘর্ষণ। ধরো এখানে একটা ব্লক আছে, হ্যাঁ, এইটাতে তুমি যদি 15 নিউটন বল দাও তাহলে ব্লকটা গতিশীল হয়। এখন তুমি দিলা শুরুতে 7 নিউটন, ব্লকটা গতিশীল অবশ্যই হবে না। এখন ঘর্ষণ বল কত ক্রিয়া করবে? তুমি 7 নিউটন দিতেছো, হ্যাঁ, যদি 15 নিউটন লাগে এটারে গতিশীল করতে, হ্যাঁ, তুমি দিতেছো 7 নিউটন, তার ব্লকটা গতিশীল হবে না। এখন ঘর্ষণ বল কত ক্রিয়া করে? তুমি যদি বলো 15 নিউটন ঘর্ষণ ক্রিয়া ক্রিয়া করে, তাহলে কিন্তু হইলো না, কারণ 15 নিউটন যদি এদিকে ক্রিয়া করে আর 7 নিউটন তুমি এদিকে দিতেছো, তার মানে ব্লকটা কি এদিকে যাবে কোনো সময়? ব্লকটা কিন্তু এদিকে যাবে না। তার মানে এদিকে তোমার 15 নিউটন ক্রিয়া করে না, এদিকে ক্রিয়া করে 7 নিউটন। মানে তুমি যত বল দিতেছো ততই ক্রিয়া করবে, কারণ এখানে তুমি যদি 7 নিউটন বল এদিকে দাও, লাগে 15 নিউটন, কিন্তু তুমি দিতেছো 7 নিউটন, তাই ঘর্ষণ বল ক্রিয়া করবে তোমার 7 নিউটনই। এখন তুমি যদি বাড়াও, ধরো 8 নিউটন করলা, তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করবে 8 নিউটন। 9 নিউটন দিলা, ঘর্ষণ বল 9 নিউটন। এভাবে করতে 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 তুমি যদি 15 নিউটন দাও, তাহলে ঘর্ষণ বল হবে 15 নিউটন। বুঝছো? এটাই হচ্ছে সেলফ এডজাস্টিং বল। মানে তুমি যত বাড়াবা ঘর্ষণ বল তত পর্যন্ত ক্রিয়া করবে। এখন তুমি যদি ধরো 16 নিউটন দাও, তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করবে 15 নিউটন। 14 নিউটন দিলে, যেহেতু 15 নিউটন লাগে গতিশীল করতে, 14 নিউটন দিলে 14 নিউটন বল এখানে ঘর্ষণ বল হিসেবে ক্রিয়া করবে। পরে একটা ম্যাথ আছে, ম্যাথটা দেখলে বুঝবা। চলো পরের ম্যাথটাতে আমরা চলে যাই। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে পারো, স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে, যেটা মাত্র বললাম, আর স্থিতি ঘর্ষণ বল গতীয় ঘর্ষণ বল থেকে সবসময় বেশি হয়। এফএস মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ, মানে স্ট্যাটিক ফ্রিকশন, আর এটা হচ্ছে তোমার লিমিটিং ফ্রিকশন। আসলে এটা পরে ম্যাথ দেখলে বুঝবা। আর এই যে, আচ্ছা, মিউ কে মিউ এটা পরে নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আমরা পরে একটা ম্যাথে যাই, ম্যাথটা দেখলে বুঝবা। দেখো ম্যাথটাতে কি বলছে। আচ্ছা, ঘর্ষণ বল বের করার একটা সূত্র আছে। এটা হচ্ছে এফ এস বা এফ কে যাই বলো না কেন, মানে ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে এখানে মিউ এস, আর গতীয় ঘর্ষণের ক্ষেত্রে এখানে মিউ এস এর জায়গায় জাস্ট মিউ কে বসবে। মানে কে দিয়ে কাইনেটিক আর এস দিয়ে স্ট্যাটিক আর কি। ধরো এখানে যদি এটা গতীয় হয় তাহলে এখানে জাস্ট কে বসবে, এটাই। এই সূত্রটা মুখস্থ রাখলেই হবে, ডিরাইভেশনটা লাগবে না। মানে ডিরাইভেশন কি, মানে এই যে এফ সমানুপাতিক হয় আর এর এরকম দিয়ে একটা সম্পর্ক আনে আর কি। ওইটা না জানলেও হবে, সমস্যা নাই। এখানে আমি মিউ এর পরিচয়টা বলি। মিউ হচ্ছে এখানে ঘর্ষণ গুণাঙ্ক, এটা তোমার প্রশ্নেই দেওয়া থাকবে, এটা নিয়ে মানে টেনশন করার কিছু নাই। আর এদিকে আরটা মানে পুরোপুরি লেখা হয় নাই, এই যে আর, আরটা হচ্ছে তোমার অভিলম্বিক প্রতিক্রিয়া, মানে নর্মাল রিয়েকশন আর কি, যেটাকে বলে। ধরো এদিকে একটা ব্লক আছে, তো এটা নর্মাল কি এদিকে না, এটা হচ্ছে আর। আবার যদি এরকম হেলানো তল হিসেবে থাকে, এই ক্ষেত্রে কিন্তু নর্মাল এইভাবে হবে, তলের তলের লম্ব বরাবর। এটা হচ্ছে নর্মাল, মানে হেলানো তলের তলের ক্ষেত্রে। আর যদি মানে এইরকম হয়, নর্মাল সারফেস হয় আর কি, তখন আর আর ডাব্লিউ সমান। এক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ। কিন্তু যদি ধরো হেলানো তল হয়, মানে এরকম তল হয়, তখন কিন্তু আর আর ডাব্লিউ সমান নয়। এটা মাথায় রাখতে হবে, ডাব্লিউ নিচের দিকে ক্রিয়া করে। এক্ষেত্রে আর আর ডাব্লিউ সমান নয়। আমরা একটা ম্যাথ দেখবো, তখন তখন বোঝা যাবে সবই। ধরো আমরা ম্যাথটাতে চলে যাই। আচ্ছা, সূত্রটা মনে রাখলেই হবে, এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর, মানে ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু, তাহলে এই ম্যাথটা আমরা করতে পারবো। দেখো এখানে স্থিতীয় ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, মিউ এস দেওয়া আছে 0.15, মিউ কে 0.1। আর আগে তো আমি বলছি কিনা মনে নেই আমার, মিউ এস সবসময় বড় হয় মিউ কে থেকে, কারণ স্থিতি ঘর্ষণ যেহেতু বড় হয়, তাই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বেশি হবে গতীয় ঘর্ষণ থেকে। আচ্ছা, আমরা ম্যাথটাতে চলে যাই। দেখো কি বলছে, মিউ এস আর মিউ কে দেওয়া আছে, তারপর 15 কেজি একটা ব্লক আছে, হ্যাঁ, আর এইদিকে 10 নিউটন বল ক্রিয়া করতেছে, মানে 10 নিউটন বল তুমি দিতেছো।
এখানে আমাদের জানতে চাইছে যে ঘর্ষণ বলের মান কত আর ত্বরণ কত। এখন দেখো আমরা কিন্তু জানি না ব্লকটা গতিশীল নাকি স্থিতিশীল। মানে 10 নিউটন বল এরকমও তো হইতে পারে ব্লকটা গতিশীল আছে তুমি 10 নিউটন বল দিলা। আবার এরকম হইতে পারে ব্লকটা স্থিতিশীল আছে তুমি 10 নিউটন বল দিলা। মানে ব্লক গতিশীল না স্থিতিশীল সেটাই আমরা জানি না। তো আগে বের করতে হবে ব্লকটা স্থিতিশীল নাকি গতিশীল। যদি স্থিতিশীল হয় তাহলে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর যদি গতিশীল হয় তাহলে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক। মানে স্থিতিশীল যদি থাকে তাহলে স্থিতি ঘর্ষণ ক্রিয়া করবে, আর যদি এটা চলতে থাকে মানে গতিতে থাকে তাহলে গতি ও ঘর্ষণ ক্রিয়া করবে। এখন আগে আমরা বের করব যে এটা স্থিতিতে আছে নাকি গতিতে আছে। বের করি। এর জন্য আমাদের বের করতে হবে আগে এফ লিমিটিং। মানে ওই যে সীমান্তিক ঘর্ষণটা বের করতে হবে। ওই যে বলছিলাম না যে 15 নিউটন 7 নিউটন আস্তে আস্তে বাড়ানোর পরে তুমি যদি 15 নিউটনই দাও তাহলে ব্লকটা গতিশীল হওয়ার উপক্রম হবে, মানে এরকম আর কি। লিখি সীমান্তিক ঘর্ষণের বলটা আমি বের করবো এখন। এফ লিমিটিং, এল দিয়ে লিমিটিং বুঝাচ্ছি, ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। এখন মিউ এস এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 0.15, 15 × 9.8। আচ্ছা আমি কি বলছিলাম, এরকম থাকলে আর আর ডাব্লিউ সমান, তার মানে আর যত ডাব্লিউ তত, ডাব্লিউ কত এমজি, ব্লকের ভর দেওয়া আছে 15 কেজি আর জি এর ভ্যালু 9.8, এটা তো আমরা জানি। এটা ক্যালকুলেটারে বের করে দাও। 22.05 নিউটন আসে তোমার ঘর্ষণ, সীমান্তিক ঘর্ষণের মান। এখন দেখো তুমি 10 নিউটন বল দিতেছো, কিন্তু ব্লকটাকে গতিশীল করতে তোমার লাগবে 22.505 নিউটন বল, কিন্তু তুমি দিতেছো 10 নিউটন। তার মানে ব্লক কিন্তু গতিশীল হবে না এবার, কারণ বেশি বল লাগতেছে কিন্তু তুমি কম বল দিতেছো, তো ব্লক কিভাবে গতিশীল হবে। তুমি নর্মালি চিন্তা করতে পারো, ধরো হ্যাঁ রাস্তায় একটা গাড়ি আছে, তুমি ধাক্কা দিলা, তো এটা তো চলবে না স্বাভাবিক তোমার একার ধাক্কায়, কারণ গাড়িকে গতিশীল করতে যেই বল লাগে সেই বল তুমি দিতেছো না, কম বল দিতেছো, তার মানে গাড়ি গতিশীল হবে না। এরকম আর কি, এখানে তোমার লাগবে 22.05 নিউটন কিন্তু তুমি দিতেছো 10 নিউটন, তার মানে ব্লকটা গতিশীল হবে না। এখন দেখো তুমি, এখন যদি আমি জিজ্ঞেস করি তাহলে ঘর্ষণ বল কত, তোমরা অনেকে উত্তর দিবে কত 22.05, কিন্তু দেখো তুমি কিন্তু 10 নিউটন বল প্রয়োগ করতেছো, তার মানে যদি ঘর্ষণ বল 22 পয়েন্ট, এদিকে এদিকে যদি 22.05 নিউটন থাকে, তো ব্লক তো এদিকে যাওয়ার কথা, কিন্তু আসলে এদিকে 22.05 নিউটন ক্রিয়া করে না, ক্রিয়া করে কত 10 নিউটন, কারণ তুমি যত দিবা ততই ক্রিয়া করবে। এখন ধরো তুমি দিতে 11 নিউটন, তাহলে এদিকে ঘর্ষণ বল 11 নিউটন ক্রিয়া করতো। এটা তুমি বাড়াইতে 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 যদি 22.05 নিউটনে দাও, তখন 22.05 নিউটন ক্রিয়া করবে ঘর্ষণ বল হিসেবে। এর বেশি তুমি যদি দাও তখন ব্লক চলা শুরু করবে। এটাই হচ্ছে ঘর্ষণের কাহিনী। তার মানে শুরু এটা বলছো, তার মানে এখানে ঘর্ষণ বল কত হবে, এখানে ঘর্ষণ বল 10 নিউটন। আর এই 10 নিউটন হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ না, কিন্তু ব্লকটা স্থিতিশীল অবস্থায় আছে, তার মানে এই 10 নিউটন হচ্ছে স্থিতি ঘর্ষণ। আচ্ছা, আর ব্লক কিন্তু চলতেছে না, স্থির অবস্থায় আছে, তার মানে ত্বরণ কত, ত্বরণ জিরো অবভিয়াসলি, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এখন আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথটা করার পর আরো অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে মিউ এস দেওয়া আছে 0.05 আর মিউকে দেওয়া আছে 0.04, এই সেম আগের মতো সবকিছু আছে। ঘর্ষণ বলের মান বের করতে বলছে, আর আচ্ছা ত্বরণ বানানটা আমার ঠিক নাই, আর ত্বরণ বের করতে বলছে। সেম কাহিনী, ব্লক গতিশীল অবস্থায় আছে নাকি স্থিতিশীল অবস্থায় আছে আমরা জানি না, গতিশীল অবস্থায় থাকলে গতীয় ঘর্ষণ, আর স্থিতিশীল অবস্থায় থাকলে স্থিতি ঘর্ষণ। এখন আমার আগে এইটা বের করতে হবে যে ব্লক গতিশীল অবস্থায় আছে নাকি স্থিতিশীল অবস্থায় আছে। তো সেম প্রসিডিওর আগের মতো, আমরা আগে লিমিটিং ঘর্ষণ বলটা বের করি, মানে সর্বোচ্চ কত ঘর্ষণ ক্রিয়া করে স্থিতিশীল অবস্থায়, সেটা হচ্ছে এফ লিমিটিং আর কি, মানে লিমিটিং ফ্রিকশন। এটা বের করি আগের মতো, মিউ এস ইন্টু আর। ভর 15 কেজি, জি এর মান 9.8, আর এক্ষেত্রে ডাব্লিউ সমান মানে বস্তুর ওজনের সমান। আচ্ছা এটা কিভাবে হইলো এটা তোমরা জিজ্ঞেস করতে পারো। দেখো এটা তো ব্লক, নিচের দিকে ক্রিয়া করতেছে ডাব্লিউ, উপরের দিকে ক্রিয়া করতেছে আর।
মানে অবিলম্বিক প্রতিক্রিয়া। এখন দেখো এই যে বস্তুটা 15 কেজির, এটা কিন্তু উপরে নিচে মানে ওয়াই অক্ষ বরাবর কোনো দিকে যাইতেছে না, কারণ ব্লকটা কি উঠতেছে নাকি নিচের দিকে মাটি গর্ত করে নিচে যাইতেছে গা, কিছুই হইতেছে না, ব্লকটা স্থিতিশীল অবস্থায় আছে। তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর, মানে এই দুইটা সমান হইলেই তো এটা স্থিতিশীল অবস্থায় থাকবে, মাটির উপরে স্থিতিশীল অবস্থায় তো আছে, এর জন্য ডাব্লিউ আর আর এক্ষেত্রে সমান হয়। ইজি কনসেপ্ট। এই কনসেপ্টটা একটু ইয়ে হবে যখন হেলানো তল থাকবে, তখন আমি বুঝিয়ে দিব, অসুবিধা নাই। আচ্ছা, এক্ষেত্রে আমরা মানটা বের করি ক্যালকুলেটারে। সে হচ্ছে তোমার 7.35 নিউটন। 7.35 নিউটন হচ্ছে তোমার লিমিটিং ফ্রিকশন। আচ্ছা, এখন দেখো এইদিকে তুমি বল দিতেছো কত, তুমি বল দিতেছো 10 নিউটন, ঠিক আছে, আর সর্বোচ্চ ঘর্ষণ বল এদিকে ক্রিয়া করতে পারে 7.35 নিউটন। দেখো এবারে কিন্তু তোমার বলের মান বেশি, তার মানে ব্লকটা গতিশীল হবে, কারণ সর্বোচ্চ ঘর্ষণ বল কাজ করতে পারে 7.35 নিউটন। তুমি দিতেছো 10 নিউটন, তার মানে ব্লকটা অবশ্যই দিকে গতিশীল হবে, কারণ তোমার বলের মান বেশি। বুঝতে পারছো? এখন দেখো ব্লক যখন একবার গতিশীল হয়, তখন কিন্তু আর স্থিতি ঘর্ষণের কাজ নাই, তখন তোমার কাজ করে গতি ঘর্ষণ, তখন তোমার গতীয় ঘর্ষণ নিয়ে হিসাব করতে হবে। মানে তুমি একবার গতিশীল করে ফেলছো, তার মানে স্থিতি ঘর্ষণের আর কাহিনী নাই, তোমার গতীয় ঘর্ষণ হিসাব করতে হবে। ব্লক কিন্তু এবারে গতিশীল হয়ে গেছে, তার মানে এখন আমার আবার স্থিতিশীল মানে গতীয় ঘর্ষণ নিয়ে হিসাব করতে হবে। দেখো আমি গতীয় ঘর্ষণ বের করি, দাঁড়াও। এবারে আমি কিন্তু গতীয় ঘর্ষণ বের করতেছি। তাই গতীয় ঘর্ষণ বের করার সময় আমার এখানে মিউ কে ব্যবহার করতে হবে, মিউ কে ইন্টু আর। 5.88 নিউটন আসে। তার মানে আমার স্থিতি ঘর্ষণ হচ্ছে 7.35 নিউটন, আর গতীয় ঘর্ষণ হচ্ছে 5.88 নিউটন। লিখে দিই, তার মানে এক্ষেত্রে ঘর্ষণ বল হবে গতীয় ঘর্ষণ 5.88 নিউটন। তাহলে আমার ঘর্ষণ বলের মান বের হলো। এখন আমার ত্বরণ বের করতে হবে। দেখো এইদিকে ক্রিয়া করে তোমার কত, 5.88 নিউটন, আর এইদিকে আছে তোমার 10 নিউটন, আর এদিকে 5.88 নিউটন। তার মানে নিট বল একটা এইদিকে ক্রিয়া করবে, কারণ এদিকের বলটা বেশি। আমি এফ নেট বের করি, দাঁড়াও। আচ্ছা, উপরে একটু মুছে দিই আমি, এই তো সবাই তুলছই। আচ্ছা, আমি সাইড এক জায়গায় লিখি, পরে আবার মুছলে ঝামেলা হবে। উপরে সাইডে আমি লিখতেছি এফ নেট। এফ নেট হবে 10 মাইনাস 5.88, বিয়োগ করলে কত আসে, 4.12 নিউটন। দেখো 4.12 নিউটন নিট বল এদিকে ক্রিয়া করে, মানে নিট বল এদিকে, ঘর্ষণ বল কাটাকাটি হয়ে গেছে, নিট বল এদিকে ক্রিয়া করে। তো আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। তো এ ইজ ইকুয়াল টু কি হবে, এফ নেট বাই এম, এফ নেট বাই এম সমান সমান এফ নেট কত, এফ নেট হচ্ছে 4.12, আর এদিকে এম কত, এম এর মান হচ্ছে 15, সেটা আমি এদিকে নিচে লিখতেছি, ওয়েট, 15, 4.12 বাই 15 আসে কত, ধরো 0.275 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ত্বরণ হচ্ছে তোমার এত, ত্বরণ 0.275 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোমার এই ম্যাথের ক্ষেত্রে ত্বরণের মান। গতির ঘর্ষণ হচ্ছে এত, ত্বরণ হচ্ছে এত, তার মানে এই ম্যাথের দুইটা আনসারই আমি পেয়ে গেলাম। পরে আরেকটা ম্যাথ আছে, দেখো
এইটা আগের দুইটার চেয়ে একটু কঠিন, কারণ এবারে মানে দুই দিকে একটা মানে অ্যাঙ্গেল করে বল দেওয়া আছে, সুতা দিয়ে টানতেছে, একটা অ্যাঙ্গেল করে একটা বল দেওয়া আছে। আচ্ছা সমস্যা নাই, এটা আমরা সেম আগের মতো করলেই হবে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আর যদি ভেক্টর ভালো করে পড়ে থাকো, এটা ইজিলি পারবা। আচ্ছা আমরা আগে 100 নিউটন যে এই 100 নিউটনকে দুইটা উপাংশে ভাগ করি, ওয়াই অক্ষ বরাবর আর এক্স অক্ষ বরাবর, তাহলে হিসাবটা সহজ হয়ে যাবে। এক্স অক্ষ বরাবর ঠিক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এদিকে কি মানে কত কি করবে, 100 cos 60, 100 cos 60, আর উপরের দিকে কি 100 sin 60। 100 cos 60 সমান সমান কত, দাঁড়াও বের করি, 50। আর 100 sin হচ্ছে sin 60 সমান হচ্ছে 50√3 নিউটন। তো দেখো এই যে এক মিনিট, এই যে 100 নিউটনের বদলে তুমি মানে 100 নিউটনকে দুইটা উপাংশে ভাগ করছো, একটা এক্স মানে এক্স এক্সিস বরাবর, আর একটা উপরের দিকে মানে ওয়াই এক্সিস বরাবর। তার আমি এটা দিয়ে দিই, এটাকে আমরা এখন মানে ফিগারটাকে আমরা রিড্র করতে পারি একটা এইভাবে। এই যে ব্লকটা, এটা কিন্তু এখন আর নাই, এখন এই বলটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে দিছি। এখন আমরা উপাংশ হিসাব করব। ইগনোর মাই ড্রয়িং। উপরের দিকে কত, 50, উপরের দিকে কত 50√3, দিকে কত 50 নিউটন, মানে 100 নিউটনকে আমরা দুইটা উপাংশে ভাগ করে দিছি। আর ব্লকটা কত, 10 কেজি। এবারেও কিন্তু আমাদের মিউ এস আর মিউ কে দেওয়া আছে। সো এবারের হিসাবটা আগের মতোই, জাস্ট ওই যে এই দুইটা বল আর কি হিসাবে আনতে হবে তোমার। আচ্ছা এবারে আমরা আগের মতোই করি। এইবারে আমরা আগে নর্মাল রিঅ্যাকশনটা বের করি, কারণ দেখছোই তো ঘর্ষণ বল বের করার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে মিউ ইন্টু আর। তার মানে আমাদের ওই যে অভিলম্ব প্রতিক্রিয়া আর এর মান বের করতে হবে, মানে আর এর মান বের করতে হবে, আর ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা আর এর মানটা বের করবো। ধরো এবারে কিন্তু আগের মতো আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ না। দেখো, আচ্ছা দেখো, এই যে বস্তুটা আছে 10 কেজির, এইটা কি এরকম হইতেছে যে উপরের দিকে উঠতেছে, মানে উপরের দিকে উঠে গেছে, বা নিচের দিকে মাটির নিচে গেছে গা, এরকম কিন্তু কিছু হয় নাই, মানে স্থির অবস্থায় আছে। ওয়াই এক্সিস বরাবর কোনো মুভমেন্ট নাই, মানে সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা আমরা বলতে পারি, কারণ উপরেও গেছে না নিচেও গেছে না। মানে তার মানে এটা এখানে যেহেতু স্থির আছে, তার মানে উপরের দিকে যা বল নিচের দিকে তা বল, মানে সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখন আমরা এটা করি, তারাও দেখাই। আরটা সবসময় উপরের দিকে ক্রিয়া করে, এটা আমি বলছি, আগেও বলছি, মানে অভিলম্বিক প্রতিক্রিয়া। আর ডাব্লিউ নিচের দিকে ক্রিয়া করে, তার মানে আর উপরের দিকে। আর এই যে এই বলটা তো উপরের দিকে, যে একটু আগে উপাংশ বিভক্ত করলাম, 50√3, আর ডাব্লিউ কি নিচের দিকে, তার মানে কি হবে মাইনাস, মানে উপরের দিকে যেই বলগুলো আছে ওইটারে আমি পজিটিভ ধরছি, আর নিচের দিকে যে ডাব্লিউ আছে ওইটারে আমি নেগেটিভ ধরছি। আর সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, তো এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করতে পারবো। আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ মাইনাস 50√3, ডাব্লিউ কি এমজি, মানে 10 × 9.8 মাইনাস 50√3। ক্যালকুলেটর হিসাব করলে কত আসে, 11.397 নিউটন। এটা হচ্ছে আমার অভিলম্বিক প্রতিক্রিয়া, মানে আর এর মান 11.397 নিউটন। আচ্ছা আমরা আমরা আর এর মানটা বের করলাম। এখন এই সেই আগের মতো কাহিনী, মানে এফ এল, মানে লিমিটিং ফ্রিকশন বের করতে হবে। চলো লিমিটিং ফ্রিকশন বের করি, মিউ এস ইন্টু আর। তো
মিউএস কত 0.15% দেওয়া আছে, আর কত 11.397। তো ক্যালকুলেটরে বের করলে কত আসে 1.7 নিউটন। তার মানে আমাদের লিমিটিং ফ্রিকশন আসছে হচ্ছে 1.7 নিউটন। এটা কি স্থিতি ঘর্ষণ? কারণ কি দেখো, এইদিকে তোমার 50 নিউটন বল ক্রিয়া করে, মানে ডান দিকে এই যে দেখো এই 50 নিউটন, এদিকে 50 নিউটন ক্রিয়া করে, আর তুমি স্থিতি ঘর্ষণ মাত্র বের করলা 1.7 নিউটন, মানে এইদিকে ঘর্ষণ বল হচ্ছে তোমার 1.7 নিউটন, আর এদিকে ক্রিয়া করে 50 নিউটন। তার মানে ব্লকটা অবশ্যই এদিকে যাবে, কারণ এদিকের বলটা বেশি আর স্থিতি ঘর্ষণের ভ্যালুটা কম 1.7 আর কই 50। তার মানে ব্লকটা এদিকে গতিশীল হবে। তার মানে আমার এফ নেট বের করতে হবে, কারণ ব্লকটা যেহেতু এদিকে গতিশীল হচ্ছে। আর এই যে 1.7 এটা কিন্তু স্থিতি ঘর্ষণ। এখন আমরা গতীয় ঘর্ষণ বের করব। বস্তু কিন্তু গতিশীল। জায়গা কোথায় পাই? আচ্ছা, এটা আমি মুছে দিই, তোমরা তুলে রাখো। এখন আমরা গতীয় ঘর্ষণ বের করব। ওকে, কারণ বস্তু কিন্তু গতিশীল, এই যে একটু আগে বের করলাম 50 নিউটন ভ্যালু বেশি 1.7 এর থেকে, তার মানে ব্লকটা গতিশীল। মিউ কে ইন্টু আর, মিউ কে কত 0.1 ইন্টু আর এর ভ্যালু কিন্তু আমরা বের করছি আগে 397, এই যে এখানে আর এর ভ্যালু বের করা আছে। তো ক্যালকুলেটর হিসাব করলে কত আসে 1.1397 নিউটন। এটা হচ্ছে তোমার গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ এত, স্থিতি ঘর্ষণ কোথায় জানি বের করছিলাম, এই যে স্থিতি ঘর্ষণ হচ্ছে 1.7 নিউটন আর গতীয় ঘর্ষণ হচ্ছে 1.1397 নিউটন। ব্লক যেহেতু গতিশীল, এখন কিন্তু স্থিতি ঘর্ষণের কোনো ভূমিকা নাই। এখন তোমার ক্রিয়া করবে গতীয় ঘর্ষণ, কারণ ব্লকটা একবার গতিশীল হয়ে গেছে। গতিশীল একবার হওয়ার পরে তোমার স্থিতি ঘর্ষণের আর কোনো কাজ নাই, তখন তোমার গতীয় ঘর্ষণ ক্রিয়া করবে। তার মানে এদিকে কত ক্রিয়া করে গতীয় ঘর্ষণ 1.1397 নিউটন। আচ্ছা, এখন আমরা এফ নেট বের করি। এদিকে 50, এদিকে 1.1397। এফ নেট কত 50 মাইনাস 1.1397 ইজ ইকুয়াল টু কত 48.86 নিউটন। এটা হচ্ছে তোমার এফ নেট, মানে নিট বল এত ক্রিয়া করে বস্তুর উপর, মানে এইদিকে নিট বল তোমার এত ক্রিয়া করে 48.86 নিউটন। দেখাই তোমাকে, এই যে এইদিকে নিট বল ক্রিয়া করে 48.86 নিউটন। আচ্ছা, এখন আমরা এ বের করতে পারবো, কারণ এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ নেটও পেয়ে গেলাম, সাইডে লিখি এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। সুতরাং এ ইজ ইকুয়াল টু এফ নেট বাই এম। এফ নেটের ভ্যালু কত 48.86, আর এম এর ভ্যালু কত, বস্তুর ভর 10 কেজি ভাগ 10 সমান সমান জায়গায় নেই, সমান সমান তোমার 4.886 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা ত্বরণের ভ্যালু আমরা বের করে নিয়ে আসছি। ত্বরণ হচ্ছে 4.886 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ঘর্ষণ বল তো বের করলাম। স্থিতি ঘর্ষণ কত বের করছিলাম 1.7 মনে হয়, আর গতীয় ঘর্ষণ হচ্ছে তোমার 1.1397 নিউটন। এই হচ্ছে দুইটা ম্যাথ। আরো ম্যাথ দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু এইটা আমার জীবনের প্রথম লেকচার, আমি অনেক নার্ভাস ছিলাম, আর কথায় মনে হয় অনেকবার আটকাই গেছি। তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আমার এটা বুঝতেই পারতেছো আমি আর কোনো সময় মানে এরকম ক্লাস নেওয়ার অভিজ্ঞতা নাই, এইটাই জীবনে প্রথম। আর ভালো না লাগাই স্বাভাবিক, অসুবিধা নাই। আর ফিডব্যাক তোমরা জানাইতে পারো আমাকে, অসুবিধা নাই। তো আজকের রেকর্ড এখানে এন্ড করে দিতে পারো। ডেস্কটপ